না রোগী চিকিৎসা করালাম, ডাক্তারে বলছে 1 মাসের ওষুধ দিছে। তো ঔষধ না কিনতে পারে, এই ডাক্তার দেখাই তো কোনো লাভ নাই। সব প্রোডাক্টগুলা বেচতে গিয়ে দেখি যে 5 পিছে 5 টাকা করে বেড়েছে। আর এটা তো আমাদের একটা প্রকার কি বলবো নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে। এইটার উপরে কেউ যদি বিক্রি করে তাহলে আমাদের আইনগত ব্যবস্থা এটাতে জেল জরিমানা আছে। সংস্কারটা কিন্তু প্রক্রিয়া, তো সংস্কার কিন্তু হুট করে হয় না। সুপ্রিয় দর্শক, মাই টিভির নিয়মিত আয়োজন কেউ দেখে কেউ দেখে নাই আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রাকিব হাসান। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সমাজের অনিয়ম, অবিচার, দুর্নীতি সহ ঘটে যাওয়া কিংবা ঘটতে থাকা সে সকল ঘটনা যা কিনা কেউ দেখে কেউ দেখে না, কেউ আবার দেখেও দেখে না। ওষুধ একটি জীবন রক্ষাকারী সফিস্টিকেটেড পণ্য। এই পণ্যের সাথে পরিচয় নেই পৃথিবীতে এমন লোকের সংখ্যা বিরল। মানুষ কিংবা প্রাণীর দেহে রোগের নির্ণয়, উপশম কিংবা প্রতিরোধের জন্য অভ্যন্তরীণ কিংবা বাহ্যিক দুভাবেই ব্যবহৃত হয় এই পণ্যটি। বাংলাদেশ আজ ওষুধ উৎপাদনে প্রায় স্বয়ংসম্পূর্ণ। দেশের চাহিদার প্রায় 98% ঔষধই উৎপাদিত হচ্ছে দেশে। তবে মাঝে মধ্যেই কোম্পানিগুলো তাদের নিজেদের খেয়াল খুশি মতো ঔষধের দাম বাড়িয়ে দিয়ে বিপাকে ফেলছে সাধারণ মানুষকে। কি করছে প্রশাসন, কেনই বা ব্যর্থ তারা? দর্শক, আজ আমরা এমনই কিছু প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। তবে প্রথমেই চলুন দেশের ঔষধ শিল্প সম্পর্কে কিছুটা ধারণা নিয়ে আসি। 50-এর দশকের শুরুতে বাংলাদেশে ঔষধ শিল্পের যাত্রা শুরু হলেও ঔষধ উৎপাদন শুরু হয় স্বাধীনতার পর। শুরুতে মোট চাহিদার মাত্র 20 ভাগ ঔষধ উৎপাদনে সক্ষম ছিল বাংলাদেশ। বাকি 80 ভাগই নির্ভর করতে হতো বৈদেশিক আমদানির উপর, বিশেষ করে পশ্চিম পাকিস্তানের উপর। শুরুতে ঔষধের তীব্র সংকটের সময় বহুজাতিক কোম্পানিগুলো সদ্য স্বাধীন বাংলাদেশে ঔষধ বিক্রি করতে বিভিন্ন অজুহাতে অনীহা দেখায়। এরপর পূর্ব ইউরোপের হাঙ্গেরির কয়েকটি ঔষধ সংস্থা পণ্যের বিনিময়ে বাংলাদেশে ঔষধ সরবরাহে রাজি হয়। 1981 সাল পর্যন্ত দেশের প্রায় 70 ভাগ বাজার আন্তর্জাতিক কোম্পানিগুলোর একচেটিয়া দখলে ছিল। 1982 সালে ঔষধ নিয়ন্ত্রণ অধ্যাদেশ জারি হওয়ার পর বিদেশি ঔষধ কোম্পানিগুলোর একচেটিয়া বাণিজ্য থেকে দেশীয় ঔষধ শিল্প মুক্তি পায় এবং আস্তে আস্তে বাজার সম্প্রসারণ শুরু করে। 2001 সালে বাংলাদেশে ঔষধ কারখানার সংখ্যা ছিল 150টি এবং হাতে গোনা কয়েকটি দেশে ঔষধ রপ্তানি হতো। 2014 সালে রপ্তানিকারক দেশের তালিকা দাঁড়ায় 87টিতে। রপ্তানির পরিমাণ 31 কোটি টাকা থেকে বেড়ে প্রায় 604 কোটি টাকায় উন্নতি হয়। আর ঔষধ তৈরির কাঁচামাল রপ্তানি 1 কোটি 10 লাখ টাকা থেকে বেড়ে দাঁড়ায় 16 কোটি 6 লাখ টাকায়। বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির তথ্য মতে বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে 269টিরও বেশি ছোট বড় ঔষধ কারখানা রয়েছে। এর মধ্যে 164টি কারখানা নিয়মিত ঔষধ উৎপাদন করে যাচ্ছে। ওষুধ প্রশাসন অধিদপ্তরের তথ্য অনুযায়ী বাংলাদেশে বর্তমানে 295টি অ্যালোপ্যাথিক ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান রয়েছে, যার মধ্যে 46,985 কোটি টাকার ওষুধ ও কাঁচামাল তৈরি করছে। এছাড়া দেশে 284টি ইউনানি ও 205টি আয়ুর্বেদিক, 71টি হোমিওপ্যাথিক ও 31টি হার্বাল ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রায় 1000 কোটি টাকার ঔষধ উৎপাদন করছে। ক্রমবর্ধমান এই ওষুধ শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে 1982 সালে গঠিত ড্রাগ অর্ডিন্যান্স ও জাতীয় ঔষধ নীতি পর্যালোচনা করে 2005, 2016 এবং সর্বশেষ 2023 সালে জাতীয় ঔষধ নীতি প্রণয়ন করা হয়। 2010 সালে ঔষধ পরিদপ্তরকে উন্নীত করা হয় অধিদপ্তরে। এই অধিদপ্তর বর্তমান দেশের ঔষধ নিয়ন্ত্রণের একমাত্র লাইসেন্সিং ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ। বর্তমানে দেশে 83,059 কোটি টাকার ঔষধের বাজার রয়েছে, যা বছরে 2.04% হারে বৃদ্ধি পাচ্ছে বলে IQVIA এর চতুর্থ কোয়ার্টারের 2023-এর রিপোর্টে উঠে এসেছে। আন্তর্জাতিক পরিসংখ্যান অনুযায়ী বিশ্বে ঔষধের জন্য এখন বার্ষিক ব্যয় প্রায় 100,000 কোটি ডলার। রফতানি উন্নয়ন ব্যুরোর তথ্য মতে বর্তমান 46টি কোম্পানি প্রায় 300 রকমের ঔষধ বিশ্বের 160টি দেশে সরবরাহ করে যাচ্ছে বাংলাদেশ থেকে। এই শিল্পের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হয়েছে। এছাড়াও আরো লাখ লাখ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই শিল্পের সাথে জড়িত।
প্রতি বছর আরো প্রচুর লোকের কর্মসংস্থান বাড়ছে এই শিল্পের প্রসারের মাধ্যমে। সব মিলিয়ে ওষুধ উৎপাদন, বিপণন ও খুচরা বাজারজাতের সঙ্গে প্রায় 20 লক্ষাধিক মানুষ সরাসরি সম্পৃক্ত। বাংলাদেশে এখন উৎপাদিত হচ্ছে বিশ্বমানের ঔষধ। মানের দিক থেকে উচ্চমানের এবং দামের দিক থেকে অনেকটা সাশ্রয়ী হওয়ায় প্রতিনিয়তই বিশ্ববাজারে বাড়ছে বাংলাদেশে ঔষধের চাহিদা। তবে বাংলাদেশের কোম্পানিগুলো প্রতিনিয়তই নিজেদের খেয়াল খুশি মতো ওষুধের দাম বাড়িয়ে দিয়ে অনেকটাই হুমকির মুখে ফেলছেন এই শিল্পটিকে। আদালতের নির্দেশের পরও কোনো কার্যকর কিছু করতে পারছেন না ওষুধ প্রশাসন। বিনা নোটিশে ওষুধের দাম বাড়িয়ে দিয়ে এই শিল্পটিকে হুমকির মুখে ফেলছেন কোম্পানিগুলো। গত বছরে বেশ কয়েক দফায় জীবন রক্ষাকারী এই ওষুধের দাম বাড়িয়েছে কোম্পানিগুলো। কোনো কোনো ক্ষেত্রে 110% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে বলে অভিযোগ ক্রেতা বিক্রেতাদের। জলবায়ু পরিবর্তনের পাশাপাশি প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্টির নানা কারণে সরাসরি প্রভাব পড়ছে মানুষের জীবন, জীবিকা ও স্বাস্থ্যের উপর। প্রতিনিয়তই নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। রোগ থেকে রক্ষা পেতে কিংবা প্রতিষেধক হিসেবে মানবদেহে ব্যবহৃত হচ্ছে নানা ঔষধ। ফলে দৈনন্দিন খাবারের পাশাপাশি ঔষধ এখন অনেকেরই নিত্যসঙ্গী। মানুষের জীবন রক্ষাকারী এইসব ঔষধের অধিকাংশই সরবরাহ করছে দেশীয় কোম্পানিগুলো। প্রতিষ্ঠান বেঁধে এই ঔষধের দামও নেওয়া হচ্ছে ভিন্ন ভিন্ন। বাঁচতে হলে যাদের ওষুধ খেতে হয় নিয়মিত, তাদের অবস্থা এখন হাসপাস। গত বছরে ঔষধের দাম কয়েক দফা বাড়িয়েছে সংশ্লিষ্টরা। দাম বৃদ্ধির তালিকায় ছিল গ্যাস্ট্রিক, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিক্স রোগীর ইনসুলিন ও অ্যান্টিবায়োটিক সহ বিভিন্ন ধরনের জীবন রক্ষাকারী ঔষধ। কেন এবং কী কারণে ওষুধের বাজারে এমন অস্থিরতা, এর সঙ্গে কারাই জড়িত তা জানতে রাজধানীর বিভিন্ন জায়গায় অনুসন্ধানে কেউ দেখে কেউ দেখে না টিম। প্রথমে শ্যামলী এলাকায় কেউ দেখে না টিম। এখানেই রয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, শহীদ সোহরাওয়ার্দী সহ বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি হাসপাতাল। আর এই হাসপাতালগুলোকে ঘিরেই এই এলাকায় গড়ে উঠেছে বিশাল এক ঔষধের বাজার। কথা হয় কয়েকজন রোগী ও তাদের স্বজনদের সাথে। তারা জানান প্রতিনিয়তই কিভাবে ভোগান্তির শিকার হচ্ছেন তারা। রোগী চিকিৎসা করালাম, ডাক্তারে বলছে 1 মাসের ওষুধ দিছে। 1 মাসের ওষুধ খাওয়ার পরে আবার ডাক্তার বলছে দেখা করার জন্য। আজকে প্রায় 2900 টাকার মতন ওষুধ নিলেন। আমার ওয়াইফের মাসে 12-13 হাজার টাকার ওষুধ লাগে। ডায়াবেটিসের রোগী, কিডনির রোগী, প্রেসারের রোগী সবই আছে তার। 12-13 হাজার টাকার ওষুধ লাগে তার মাসে। বিক্রেতাদের অভিযোগ, ওষুধ কোম্পানিগুলো কোনো কিছু না জানিয়ে হুট করে বাড়িয়ে দিচ্ছেন তাদের পণ্যের দাম। কমের মাস 2-3 আগে ছিল 40 টাকা পাতা, এখন 50 টাকা পাতা। টোরাক্স ট্যাবলেট পার ট্যাবলেটে 8 টাকা পিস বাড়াইছে। এটা আসলে আমাদের মতো অসহায় বা গরিব মানুষরাই তো বেশিরভাগ ওষুধ কিনতে পারে না, নিতে পারে না, বা আমরাও বিক্রি করতে পারি না। মানুষের সাথে কথা কাটাকাটি হয় বা আর্থিক সংকটের কারণে উভয়ই একটা লোকসানের মধ্যে পড়তে হয়। একজন রুগী 1000-1200 টাকা ভিজিট দিয়ে ডাক্তার দেখাই যদি ঔষধ না কিনতে পারে, তো এই ডাক্তার দেখাই তো কোনো লাভ নাই। তো যেমন স্কোয়ার কোম্পানির একটা কিটোরাক ট্যাবলেটের দাম ছিল হচ্ছে আপনার 12 টাকা। হ্যাঁ, হুট করে এই কোম্পানির ট্যাবলেটটা এখন 20 টাকা করে ফেলছে। দ্যাট মিনস আপনার 12 টাকার ট্যাবলেটটা 20 টাকা করেছে, 8 টাকা বেড়েছে 1 মাসের মাথায়। ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে অনেক রোগীর স্বজনদের। ভাই, আমার তো ডাক্তার যখন লেখে তখন আমাকে জমি বিক্রি করি, বাড়ি বিক্রি করি, ওষুধ খাইতে হবে। ওষুধ কোম্পানির দাম বাড়াইলে কিছু করার নাই আমাদের। ডাক্তার যেটা প্রেসক্রিপশন করে রুগীরা ওইটাই স্যাটিসফাই, ওরা নিতে চায় যে যেহেতু ডাক্তার সাহেব লাগছে আমাকে এইটাই দেন, আমি কম দামে এটা নেবো কেন। যেমন ওই যে রেভিব্রাজল একটা ট্যাবলেট আছে ইপ্রেসিনা 40 টাকা পাতা, অন্যান্য কোম্পানির ট্যাবলেট 70 টাকা পাতা। বাংলাদেশে এখন মানুষের চিকিৎসা বাবদ মোট খরচের বড় অংশই ব্যয় হয় ওষুধের পেছনে। দফায় দফায় ওষুধের দাম বাড়ায় বিপাকে সাধারণ মানুষ। ওটাকে দামটা যে বাজার যা সবার একরকম রাখতে হবে। দেখা যায় কেউ 10 টাকা হয়ে গেল, কেউ 5 টাকাই আছে, এরকম করা যাবে না। সবার প্রাইসটা একরকম রাখতে হবে, ঠিক আছে? এটাই করতে হবে। আর এটা তো আমাদের একটা প্রকার কি বলবো নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে। ডায়াবেটিসের মানুষ তো এটা তো খেতেই হবে, না খেলে তো আবার সমস্যা হয়ে যাবে। এই ছাড়া আর কি বলবো। হ্যাঁ, ইনসুলিন তো নিতে হচ্ছে। আর হ্যাঁ, বেড়ে গেছে।
আমার সাতক্ষীরাতে বাড়ছে প্রায় 100 টাকা পিস তো বাড়ছে। জীবন বাঁচানোর তাগিদে ঔষধ কিনে কিভাবে নিঃস্ব হচ্ছেন সাধারণ মানুষ, কেউ দেখে না টিমের কাছে নিজেদের অসহায়ত্বের কথা এইভাবেই তুলে ধরেন তারা। সরকারের কাছে দাবি যাতে ঔষধের দামটা আর না বাড়ে, কারণ ঔষধ লাগে কাদের? যারা অসুস্থ, আর অসুস্থ বেশিরভাগ দেখা যায় সব শ্রেণী হয়, এখন ধনী শ্রেণীর তো সমস্যা হয় না। মানে আমরা এমন কোনো প্রোডাক্ট নাই যে দাম বাড়ে, সব প্রোডাক্টগুলা বেচতে গিয়ে দেখি যে পার পিছে 5 টাকা করে বেড়েছে। কোনো ইনফরমেশন দেন আমাদেরকে, জানা না ভাই প্রোডাক্টটার দাম বাড়াবে। দফায় দফায় ওষুধের দাম বাড়ায় সাধারণ মানুষের একটি উল্লেখযোগ্য অংশ ওষুধ কেনার সামর্থ্য হারিয়ে ফেলছেন। দেশের ঔষধ নিয়ন্ত্রণের একমাত্র লাইসেন্সিং এবং নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ ওষুধ প্রশাসন অধিদপ্তর। কেন এবং কী কারণে হঠাৎ করে ওষুধের দাম বাড়িয়ে দিচ্ছেন কোম্পানিগুলো? আইনে তাদের শাস্তির বিধান কি রয়েছে? কোনো ক্ষেত্রে অর্থদণ্ড, কারাদণ্ড, এমনকি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হচ্ছে বলেও জানান প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। চলুন ঘুরে আসি ওষুধ প্রশাসন অধিদপ্তর থেকে। বিগত সময়ে সরকার কর্তৃক নির্ধারিত দামের তালিকায় অত্যাবশ্যকীয় ঔষধের সংখ্যা ছিল 160টি। সাম্প্রতিক সময়ে এই তালিকায় যোগ হয়েছে আরও 135টি ঔষধের নাম। এ নিয়ে সরকার কর্তৃক নির্ধারিত অত্যাবশ্যকীয় ঔষধের দামের তালিকা বেড়ে দাঁড়িয়েছে 195টিতে। গত 8 জানুয়ারি উপদেষ্টা পরিষদের সভায় অত্যাবশ্যকীয় ঔষধের হালনাগাদ তালিকার অনুমোদন দেয়া হয়। সবাই ঔষধের মূল্য নির্ধারণ নীতিরও অনুমোদন দেয়া হয়। 24 সালের নভেম্বর থেকে আসলে এই প্রক্রিয়াটি শুরু হয়েছে এবং এটা একটা চূড়ান্ত রূপ নিয়েছে, যেখানে আসলে একটি অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা প্রণয়ন করা হচ্ছে, যেখানে 295 বা সেটা আজকে উপদেষ্টা পরিষদের সভায় আরও 1-2টি ড্রাগের অন্তর্ভুক্তির অনুরোধ এসেছে, সেগুলো অন্তর্ভুক্ত হলে 95 বা 96টা ওষুধ, এগুলোকে বলা হচ্ছে অত্যাবশ্যকীয় ওষুধ। আমরা এই ধারণাটা প্রায় 50 বছরের। অত্যাবশ্যকীয় ওষুধ 77 সালে পৃথিবীতে এসেছে, তারপর পর্যায়ক্রমে ধারণাটা আরও সম্প্রসারিত হয়েছে, এটার ব্রেথ বেড়েছে এই তালিকার। দেশের রোগের ধরন, ওষুধ আবিষ্কার, মানুষের আর্থিক সামর্থ্য, ডায়াগনোসিসের সামর্থ্য, এগুলোর উপরে বিভিন্ন দেশে এবং বিশেষ বাংলাদেশেও ওই অত্যাবশ্যক ওষুধের তালিকা পরিবর্তিত হয়েছে। এবারের অত্যাবশ্যক ওষুধ গত তালিকার চাইতে এবারে 135টি ওষুধ, 36টি ওষুধ অন্তর্ভুক্ত হয়েছে নতুনভাবে এবারে তালিকায়। মানুষের কাছ থেকে ব্যয়ের বোঝা কমানোর জন্য সরকার এই উদ্যোগ নিয়েছে জানিয়ে অধ্যাপক সাইদুর রহমান বলেন, সবকিছু আন্তর্জাতিক স্বীকৃতি, রীতিনীতি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনেই করা হয়েছে। এই ওষুধগুলো বাংলাদেশের সাধারণভাবে আপনারা সবাই জানেন যে অত্যাবশ্যক ওষুধ মাত্রই এটা বাই ডেফিনেশন এটা 80% মানুষের সকল রোগ ব্যাধির চিকিৎসার জন্য যথেষ্ট। অতএব এই ওষুধগুলোর উপর মূল্য নিয়ন্ত্রণ সরাসরিভাবে বাংলাদেশের 80% মানুষের চিকিৎসা প্রাপ্যতার উপরে আসলে এবং ওষুধের প্রাপ্যতার উপরে প্রভাব ফেলবে। অতএব এটা একটা বলা যায় একটা যুগান্তকারী সিদ্ধান্ত বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের মানুষের ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করার জন্য স্বাস্থ্য খাতে তাদের কাজ থেকে ব্যয় কমানোর লক্ষ্যে যে সিদ্ধান্তটি নিয়েছে, এটা আমরা আশা করি যে এটা একটা দীর্ঘমেয়াদে প্রভাব ফেলবে। এদিকে অন্তর্বর্তী সরকার আরও একটি স্বস্তির বার্তা দিয়েছে হৃদরোগে আক্রান্ত রোগী এবং তাদের স্বজনদের জন্য। দাম কমিয়েছে হার্টের রিংয়ের। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী আমদানিকৃত এবং দেশীয় বাজারে বিক্রি হওয়া 11টি ভিন্ন ভিন্ন করোনারি স্ট্যান্ট এর সর্বোচ্চ খুচরা মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী মেট্রোনিক্স কোম্পানির রিজলিউট অনিক্স স্ট্যান্টের দাম 1,40,500 টাকা থেকে কমিয়ে করা হয়েছে 90,000 টাকা। একই কোম্পানির অনিক্স ট্রুকুর স্ট্যান্টের দাম 72,500 টাকা থেকে কমিয়ে 50,000 টাকা নির্ধারণ করা হয়েছে। বোস্টন সায়েন্টিফিক কোম্পানির প্রোমাস এলিট স্ট্যান্ট এখন 72,000 টাকায় পাওয়া যাবে, যা আগে ছিল 79,000 টাকা। একই কোম্পানির প্রোমাস প্রিমিয়ার স্ট্যান্টের দাম 73,000 টাকা থেকে কমিয়ে করা হয়েছে 70,000 টাকা। বোস্টন সায়েন্টিফিক কোম্পানির সাইনার্জি এবং সাইনার্জি শেল্ট স্ট্যান্টের দাম নির্ধারণ করা হয়েছে 90,000 টাকা করে। পূর্বে যা ছিল 1,17,000 এবং 1,20,000 টাকা। সর্বোচ্চ দাম কমানো হয়েছে বোস্টনের সিনার্জি এক্সটি স্ট্যান্টের, যার দাম 1,88,000 টাকা থেকে কমিয়ে 1 লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে অ্যাবোটের জায়ান্টস প্রিমিয়ার স্ট্যান্টের দাম ৬৬,৬০০ টাকা থেকে কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৫০,০০০ টাকা। একই কোম্পানির জায়ান্টস এক্সপেডিশন স্ট্যান্টের দাম ৭১,৫০০ টাকা ঠিক থাকলেও জায়ান্টস অ্যালপাইন ও সায়ারা স্ট্যান্টের দাম ১,৪০,৫০০ টাকা এবং ১,৪০,০০০ টাকা থেকে কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৯০,০০০ টাকা করে। সরকারের এই ধরনের পদক্ষেপ হার্ট অ্যাটাক বা অন্যান্য হৃদরোগে আক্রান্ত রোগীদের জন্য একটি বড় স্বস্তির বিষয়। এতে করে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের সাশ্রয়ী মূল্যে জীবন রক্ষাকারী চিকিৎসা পাওয়া আরও সহজ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এর বাইরেও যত ওষুধ বাজারে রয়েছে তার বেশিরভাগ উৎপাদক কোম্পানির ঠিক করা দামে বিক্রি করা হয় বাজারে। তবে এর জন্য কিছু প্রক্রিয়া মানতে হয় কোম্পানিগুলোকে। নতুন দামের যুক্তিসহ অনুমোদনের জন্য আবেদন করতে হয় ঔষধ প্রশাসন অধিদপ্তরে। সরকার আমদানি কাঁচামালের সোর্স কান্ট্রি, দর, মানসহ বিভিন্ন বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে বৈঠকের মাধ্যমে যাচাই শেষে সমন্বয় করে। বাস্তবে ওষুধ কোম্পানিগুলো এই নিয়ম কতটা মানছেন তা জানতে ঔষধ প্রশাসন অধিদপ্তরে কেউ দেখে না টিম। কথা হয় প্রতিষ্ঠানটির পরিচালক আশরাফ হোসেনের সাথে। তিনি জানান তাদের কর্মকাণ্ডের কথা। নতুন আইনে অনেক কিছু নতুন ইনক্লুড হয়েছে, যেমন ইনক্লুড হয়েছে ফার্মাকোভিজিলেন্স, যেমন ইনক্লুড হয়েছে লট রিলিজ, এই যে বিষয়গুলো ক্লিনিক্যাল ট্রায়াল, এটা আমাদের নতুন ডাইমেনশনে কিন্তু আমাদের আইনেও ইনক্লুড হয়েছে। তো এইগুলো ইমপ্লিমেন্টেশন করা আমাদের জন্য এখন বাধ্যতামূলক চলে আসছে এবং আমরা সেই দিকেই যাচ্ছি এবং আমাদের কার্যক্রম এটা পূর্ণদমে চালু হচ্ছে। আমরা কিন্তু আমাদের কার্যক্রমের গতিও বাড়াইছি, যেমন প্রতি ডিস্ট্রিক্টে কিন্তু প্রতি মাসেই আমাদের মোবাইল কোর্ট হচ্ছে, পাশাপাশি আমরা ড্রাগ করে মামলা করতেছি, ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা করতেছি এবং আমাদের এই ডিভিশন ঢাকা ডিভিশনও 6টা টিম প্রতিনিয়ত কাজ করতেছে। প্রতিনিয়তই আপনার 1টা বা 2টা টিম ফিল্ডে বের হচ্ছে, তারা বিভিন্ন অনিয়ম এর ব্যাপারে ব্যবস্থা নিতেছে, ড্রাগ করে মামলা করতেছে, ম্যাজিস্ট্রেট করে মামলা করতেছে, উইদাউট লাইসেন্সবিহীন দোকানের বিরুদ্ধে মামলা করতেছে। তো এইগুলো কিন্তু আমাদের ফুল সুইমে আমরা চালাচ্ছি। অবৈধভাবে যে ওষুধ কোম্পানিগুলো তাদের পণ্যের দাম বৃদ্ধি করেছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা। আসলে প্রাইসের বৃদ্ধি কিন্তু আমরা অনেক দিন যাবত করি না, বিশেষ করে আইপি প্রোডাক্ট, ইন্ডিভিজুয়াল প্রাইস বা এমআরপি প্রোডাক্ট যেটাই বলেন না কেন। অনেক সময় দেখা যায় কি যে অনেক কোম্পানি একটা মনে করেন একটা প্রোডাক্ট অ্যাজিথ্রোমাইসিন, একটা কোম্পানি মনে করেন যে এটা তো আসলে একটা কোম্পানি যখন কস্টিং দেয় সেটা বিচার বিশ্লেষণ করে বিভিন্ন দিক ঘেটে আমরা প্রাইস দিই। আসলে একটা কোম্পানি মনে করেন কস্টিং দেখাইয়া মনে করেন একটা প্রোডাক্টের প্রাইস নিচ্ছে মনে করেন 12 টাকা মনে করেন, অন্য কোম্পানি মনে করেন যে ওই সময় মনে করেন অন্য কোম্পানি 12 টাকা না নিয়ে 10 টাকা নিচ্ছে বা 11 টাকায় নিচ্ছে, হয়তোবা সে এটা আরেক জায়গায় কম্পেনসেট করছে। ব্যবসায়ী তো বিভিন্ন ধরনের পলিসি থাকে। এখন মূলত যে 10 টাকা নিচ্ছিল সে তো একটা পর্যায়ে যখন সে মার্কেটে ভালো করতে পারবে তখন সে কিন্তু ওই 12 টাকার দিকে যেতে চেষ্টা করবে। এই ক্ষেত্রে আমরা ওই 10 টাকা আলাকে হয়তোবা কিছু বাড়াই দিয়ে তাকে আমরা মোটামুটি পারপাস সার্ভ করি মাত্র, কিন্তু ওই যে 12 টাকা আছে 12 টাকার উপরে কিন্তু কাউকে আমাকে দেওয়ার আমরা গত 1-1.5 বছরে আমি দিচ্ছি বলে আমাদের মনে হয় না, আমি দেই নেই বলতেই চলে আর কি। এমআরপির উপরেই কেউ যদি বিক্রি করে, যে আমাদের থেকে যে আমাদের অনুমতি নেয় এইটার উপরে কেউ যদি বিক্রি করে তাহলে আমাদের আইনগত ব্যবস্থা এটাতে জেল জরিমানা আছে। আমি এক্স্যাক্টলি বলবো জেল জরিমানা আছে, প্রোডাক্ট বাতিল হইতে পারে, লাইসেন্স সাসপেন্ড হইতে পারে। হ্যাঁ, এটা তো আমাদের আমরা এগুলো করতেই পারি, পাশাপাশি ডাইরেক্ট মামলা করতে পারি। স্বাস্থ্য খাতে নেওয়া সরকারের নানা পদক্ষেপ স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সহায়তা করবে বলে মনে করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক আঞ্চলিক উপদেষ্টা অধ্যাপক ডাক্তার মোজাহিরুল হক। ওষুধের দাম যখন বেশি হয় অনেকে অ্যাফোর্ড করতে পারে না, তো অ্যাফোর্ড করতে না পারলে কি করেন তারা যেটা করেন সেটা হলো তারা ঠিকমতো ওষুধটা খেতে পারেন না, কিনতে পারেন না, সুতরাং খেতেও পারেন না। সুতরাং বাংলাদেশের একটা বিরাট জনগোষ্ঠী কিন্তু এই যে সামর্থ্যের অভাবে ঔষধ খরিদ করতে পারেন না এবং ঔষধ খান না, এইটা তার জীবনের জন্য ঝুঁকি হয়ে দাঁড়ায় এবং এটা আমাদের কারো কাম্য নয়। অভিযোগ পাল্টা অভিযোগ, প্রত্যাশার প্রাপ্তির মধ্য দিয়েই এগিয়ে যেতে হবে আমাদের।
দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন কোনো অনিয়ম, অবিচার কিংবা অসঙ্গতির চিত্র নিয়ে। আপনার আশেপাশে ঘটে যাওয়া কিংবা ঘটতে থাকা অনিয়ম আর অসঙ্গতির চিত্র জানাতে পারেন আমাদেরকে। ফোন করুন 01914112633 এই নম্বরে। চিঠি লিখতে পারেন প্রযোজক কেউ দেখে কেউ দেখে না, মাই টিভি ভবন 150/3 155 হাতিরঝিল, ঢাকা এই ঠিকানায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।